সুয়েজ খাল দিয়ে প্রতিদিন গড়ে ৬৮টি জাহাজ চলাচল করে। বিশ্বের মোট বাণিজ্যিক পণ্যের ১২% পরিবহন হয় এই পথ দিয়ে। সে কারণেই লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে সেটা উপেক্ষা করা সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে ইয়েমেনে হুতি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপের পেছনে কৌশলটা কি? এর মধ্য দিয়ে কি জাহাজে হামলা থামানো যাবে? এই কৌশল কি গাজা যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়া বন্ধে কোনো সহায়তা করতে পারবে? এসব নিয়ে এবারের প্রতিবেদন। সঙ্গে আছে লাবিব হাসান। প্রথমত, হুতিরা কি পছন্দ করে তা নিয়ে কারোরই বিভ্রান্তি থাকা উচিত নয়। ইয়েমেনের গৃহযুদ্ধে এ পর্যন্ত সরাসরি লড়াইয়ে হুতিদের ১.৫ লাখ মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের নিষ্ঠুরতা প্রমাণের জন্য এ সংখ্যা যথেষ্ট হতে পারে। যুদ্ধের কারণে দুর্ভিক্ষ ও চিকিৎসা না পাওয়া সহ ২,২৭,০০০-এর বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। সেখানকার মানবিক সংকট এখনও চলমান। দারিদ্র্য পরিস্থিতি খুবই সঙ্গীন। হুতি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি চাকরিজীবীদের ৭ বছর ধরে কোনো বেতন দেওয়া হয় না। হুতি শাসনে সাধারণ ইয়েমেনিরা কোনো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা বুঝতে কারো অসুবিধা থাকার কথা নয়। লোহিত সাগরে হুতিরা বাণিজ্যিক জাহাজে আক্রমণ করছে। হুতিরা দাবি করছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এটা করছে। কিন্তু এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকার কোনো কারণ নেই যে হুতিরা আরব বিশ্বে বৈধতা অর্জনের চেষ্টা করছে। একই সঙ্গে জাহাজে হামলার মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভেতরে তাদের ক্ষয়ে যাওয়া সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছে। এছাড়া হুতিদের এই কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে হুতিদের প্রধান মিত্র ইরানের জন্যই সহায়ক হবে। যদিও ২০২৩ সালের নভেম্বরে হামাস ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয় ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের ভাষ্য, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের শোধ নিতেই জাহাজে হামলা চালায় তারা। গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত শতকের ৯০-এর দশকে। তবে তারা প্রথমবারের মতো দেশে বিদেশে ব্যাপক আলোচনায় আসে ২০১৪ সালে। সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বু মনসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে। ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা। সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে। তবে তারা শেষ পর্যন্ত ইরান সমর্থিত হুতিদের পরাজিত করতে ব্যর্থ হয়। জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইয়েমেন ও সৌদি আরব এখন শান্তি আলোচনায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ওয়াশিংটন কেন হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারের অভিযান শুরু করলো? কেনই বা রাশিয়া হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে? আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এর কারণগুলো তুলে ধরা হয়েছে। গাজায় থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করতে সম্প্রতি উপত্যকায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। ত্রাণের পর তারা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে। অন্তত ৩ সপ্তাহ ধরে গাজায় এই অবরোধ চলছে। এমন প্রেক্ষাপটে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আবার হামলার হুমকি দেয় হুতিরা। এই হুমকির পর এখন হুতিদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে যাতে তারা এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেয়া ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে গোষ্ঠীটির হামলা বন্ধ করে। হুতিদের পৃষ্ঠপোষকতায় আছে ইরান। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ তীব্র হওয়ায় এবং সৌদি আরবের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জেরে হুতিদের সহায়তা বাড়িয়ে দেয় ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির ২০২১ সালের প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্র মাইন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ও কারিগরি সুবিধা দিয়ে হুতিদের সহায়তা করে আসছে ইরান। ইরানের কথিত অ্যাক্সিস অব রেসিস্ট্যান্স এর অংশ হুতিরা। এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বে গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর মতো ইয়েমেনে ইরানের আস্থার জায়গা হুতিরা। বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি ইয়েমেনে ২০১৪ সালে শিয়া মুসলিম গোষ্ঠী হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়ার পর থেকে গৃহযুদ্ধে পর্যুদস্ত হয়ে পড়েছে। এরপর হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যৌথ বাহিনীর আকাশপথে হামলা আরও বেশি ধ্বংস ও দারিদ্রতা ডেকে এনেছে। তারপর হুতিরা গত নভেম্বর থেকে সাগরপথে পণ্য পরিবহনের জন্য হুমকি হয়ে উঠছে। এর পেছনে তাদের বড় শক্তি হলো তারা যে অঞ্চলটা নিয়ন্ত্রণ করে সেটার অবস্থান, যার মধ্যে আছে রাজধানী সানা, দেশটির উত্তরাংশ এবং লোহিত সাগরের উপকূল অঞ্চল। আর এটাই তাদের লোহিত সাগরের প্রবেশ পথ হিসেবে খ্যাত বাব আল মান্দার প্রণালীর নিয়ন্ত্রণ দেয়, যা ইউরোপের সাথে এশিয়ার যোগাযোগের সংক্ষিপ্ততম পথ এবং এটি তাদের অস্ত্রের আওতার ভেতরে।
ভূগোল ও প্রযুক্তিগত দিক বিচারে হামাস কিংবা হিজবুল্লার মতো হুতিরা ততটা শক্তিশালী নয়, কিন্তু লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের হামলা ইসরায়েল ও এর মিত্রদের বেশ সমস্যায় ফেলে দিচ্ছে। সাগরের এই অংশের অন্যরকম গুরুত্ব রয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। শুরুতেই বলেছিলাম, ইয়েমেন উপকূলের বাব এল মান্দের থেকে মিশরের উত্তরাঞ্চলে সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত এই সাগর, আর এ কারণে বিশ্ব বাণিজ্যের 12% সরবরাহ ও 30% কন্টেইনার এ পথ দিয়ে যায়। 2021 সালে এভার গিভেন নামে একটি জাহাজ সুয়েজ খালে আটকে পড়ায় প্রায় এক সপ্তাহ এ পথে বাণিজ্য বন্ধ ছিল। এতে প্রতিদিন প্রায় $10 বিলিয়ন মূল্যের পণ্য সরবরাহ স্থগিত থাকে, যাতে বিশ্ব পণ্য সরবরাহ ব্যবস্থায়ও লাগে ভাটার টান। গত 9 ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিনই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরা। এতে বিশ্ব অর্থনীতির আকাশে নতুন কালো মেঘের সৃষ্টি হয়েছে। হুতিদের হামলা এড়াতে চাইলে জাহাজগুলোকে আফ্রিকা হয়ে অধিকতর দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে বিমা খরচও বেড়ে যাবে বহুগুণ। পণ্য পরিবহনের খরচ বেড়ে গেলে কোম্পানিগুলো তাদের পণ্যের দামও বাড়িয়ে দেবে। এতে করোনা মহামারী পরবর্তী মূল্যস্ফীতির পাশাপাশি বিভিন্ন দেশের সরকারকে আরেকটি নতুন ধাক্কা সামলাতে হবে। হুতিরা বলছে তারা তখনই থামবে যখন ইসরায়েল গাজায় খাবার ও ওষুধ প্রবেশ করতে দেবে। তাদের প্রত্যাশা, এই পদক্ষেপের ফলে ইসরায়েলের মিত্ররা আর্থিক চাপে পড়বে। এর ফলে গাজায় বোমা বর্ষণ থেকে বিরত হতে পারে ইসরায়েল। লোহিত সাগরে যা আছে, হুতিদের হামলায় দেখা গিয়েছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও চালকবিহীন জাহাজ ব্যবহার করেছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হুতিরা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়ছে এবং সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। ইউএভি বা কথিত কামিকাজে ড্রোন যেটা হুতিরা ব্যবহার করছে, ধারণা করা হচ্ছে এগুলো কাসের ড্রোন, সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলার সক্ষম সামাদাস যুদ্ধবিমান, লেজের দিকে যেটায় ভি আকৃতির পাখা থাকে। এই অস্ত্র হুতিরা ব্যবহার শুরু করে আসছে সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে, বিভিন্ন ধরনের জাহাজে বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুতিদের, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াদ এবং সেজিল মিসাইল। এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করে হুতি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে যা 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করাও কঠিন, কারণ তারা খুব দ্রুত গতির হয় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে। তবে এর জন্য দরকার হয় ড্রোন, অন্য জাহাজ বা অস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ তথ্য। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কোগ্লিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরও বেশি গতিশক্তি থাকে। মার্কোগ্লিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলো সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজে ব্যবহার করা যায়, তবে একটু ধীরগতির। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গায় বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তার। এদিকে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে মধ্যাঞ্চলে পৌঁছে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2040 কিলোমিটার দূরত্বের এই লক্ষ্যে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে মাত্র 11.5 মিনিট। এতে ইসরায়েলিদের মধ্যে ছড়িয়ে পড়ে ভীতি ও আতঙ্ক। সাইরেনের শব্দে হুড়হুড়ি করে অন্তত 20 লাখ ইসরায়েলি আশ্রয় নেন বিভিন্ন কেন্দ্রে। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত মানুষ মিসাইল হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছোটে। যদিও ইসরায়েল দাবি করেছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশে ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি। এছাড়াও গত জুলাই মাসে প্রথমবার তেল আবিবে ড্রোন হামলা চালায় হুতিরা। ওই হামলায় এক ব্যক্তি নিহত হন, আহত হন 4 জন। তার মানে হুতিরা কি ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে? যুক্তরাষ্ট্র হুতিদের ঠেকাতে চায় বিভিন্ন কারণে, প্রধানত তাদের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব রক্ষা করতে। এর কিছু মূল কারণ হলো ইরানের সমর্থন। হুতিরা ইরান থেকে সমর্থন লাভ করে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আঞ্চলিক প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং তেল সরবরাহের রুটগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। হুতিদের শক্তিশালী হওয়া ইরানের প্রভাবকে আরও বৃদ্ধি করতে পারে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপরীতে। সৌদি আরবের নিরাপত্তা। সৌদি আরব যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মিত্র এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাব বজায় রাখতে সাহায্য করে। হুতিরা সৌদি আরবের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে সৌদি নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় সহায়তা করে, তাই তারা হুতিদের ঠেকানোর জন্য পদক্ষেপ নিতে চায়। আঞ্চলিক অস্থিতিশীলতা। হুতিরা ইয়েমেনের গৃহযুদ্ধে সক্রিয় এবং তাদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। যুক্তরাষ্ট্র এই অস্থিতিশীলতা বিরোধী, কারণ এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে ইয়েমেনের যুদ্ধ তেল রুটগুলোর কাছাকাছি, যা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, কারণ তারা বিদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করে, মানবাধিকার লঙ্ঘন করে এবং বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক রাখে। এসব কারণে যুক্তরাষ্ট্র হুতিদের ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে চায়, যেমন সামরিক সহায়তা, কূটনৈতিক চাপ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হুতিদের রাজনৈতিক ব্যুরো। তারা এক বিবৃতিতে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দেয়া হবে। হুতিদের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে মার্কিন হামলা গোষ্ঠীটিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না। সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি আল জাজিরাকে বলেছেন, হুতিদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তটি বিপদগামী। এই হামলা বিদ্রোহী গোষ্ঠীকে দমন করাতে পারবে না। যা ঘটছে তার কোনো সামরিক যুক্তি নেই, কোনো রাজনৈতিক যুক্তিও নেই।